হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কোথায় পাবো তার পরবর্তী অংশ নিয়ে। আগের অংশে আমরা দেখলাম লেখকের সঙ্গে ট্রেনে চেনা হলো অতুল দাসের, যে নাকি নবাব সিরাজদৌল্লার ভূমিকায় অভিনয় করে যাত্রা দলে। সেই যাত্রা হবে পৌষে মেলায় শান্তিনিকেতনে। অতুল দাস লেখককে তার অতিথি হবার জন্য আমন্ত্রণ জানালেন। দেখি সামনে কি হয়। অতুলনীয় অতুল দাস তবু একটু যেচে মান দিতে চেয়েছে। আর যাত্রা দেখতে যারা যায় না তারা কোনোদিনও যাবে না আসরের একেবারে সামনের সারিতে বাজনদারদের কাছে বসে দেখার রোমাঞ্চ কি। নেহাত ছেলেবেলাটা নেই, নইলে এ সংবাদের সুখে গায়ে কাঁটা দিয়ে উঠত। এই বয়সেও তার ইশারা যেন পাই, বলে যাবো। অতুল দাসের মুখে হাসির ঝলক, মুখের খানাখন্দ গভীর করে তুলেছিল। বলে, তবে ওই কথা, খুশি করতে পারবো না, চেষ্টা করব। বলে জোরে নিঃশ্বাস ফেলে উদাস গলায় আক্ষেপ করে, চেষ্টাই বা কী করব, আগে সেদিন নেই আর পারিও না। তবু জানেন, বাংলার মসনদে এই সিরাজ করে 2 বছর আগেও মেডেল পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, কি বলবো, প্রত্যেক বছরে জোর কমে যাচ্ছে গলার। একটা হাঁক যে দেবো, কী খেয়ে দেবো বলেন? অ্যাক্টিংয়ের আসল জিনিস হচ্ছে দম। দম থাকবে কোত্থেকে বলেন? যা আক্কারার বাজার, আপনাকে বলেই বলছি, ছেলেপিলে নিয়ে পেট ভরে খাওয়াই জোটে না। কেবল আমাকে কেন, সবাইকে বলা যায়। লোকশেডের ক্লিনার তবু জীবন একরকম কাটায়, কিন্তু এখানে শিল্পী কথা বলে, তার বুকে দম নেই, গলায় স্বর ফোটে না, কেমন যেন সংকোচে কুঁচকে যায় একটু। অতুল দাস অন্যমনস্ক হয়ে জানালা দিয়ে শেষ বেলার মাঠের দিকে তাকায়। ইচ্ছে করে পুছ করি, সংসারের ওজন কত, কত ভার বহন করে শিল্পী অতুল দাস। কিন্তু তার কি প্রয়োজন হে? দুনিয়ায় যে দানা খুঁটে খায় তার নজর দুনিয়া জোড়া। নিজের আঁতে ভাবো না কেন? পুছ করলে কি সব জানা যায়? ওহে তোমার পুষ্যি কত? মনে মনে দেখো, কিলিনারের মাসান্তের মুদ্রার মুখ চেয়ে কত পুষ্যি আছে। ধুলা, রুক্ষু, ল্যাংটা, ল্যাংটা, আধ পেট খাওয়া ছেলে মেয়েদের ছবি কি দেখতে পাও না? যারা তবু হাসে, কনুই দিয়ে শিকনি মোছে, ধুলা খেলে অপরাজিত, পলে পলে মরণ ঝাড়ে, মন্ত্র শুষে নিতে চায়। জীবন হেসে খেলে আগড়ে লাখে, প্রাণের তেজে ডগডগায়। তাকিয়ে দেখো অতুল দাসের দিকে, নজর যা দূরের মাঠে, কথা না বলে চুপ করে থাকে। তার চোখের চাওয়ায় দেখতে পাবে স্নেহে উদ্বেগে টলটলায় সেই চোখ। যাদের নিয়ে তার পেট ভরে খাওয়াই জোটে না, তাদের মুখগুলো যেন দুলদুলিয়ে ভাসে। দেখো ওই দূরে আর একখানি মুখ, যার সঙ্গে তার ঘর কর্ণা মিলন গরণ, যার ঘোমটা খসা মুখখানি হাসিতে ভরা, চোখ দুখানি ঝাপসা ঝরা, সেই হচ্ছে ঘরণী। তবু দেখো, শিল্পী হার না মানে ক্লিনার, তবু ভাঙাচোরা মুখখানি কামিয়ে চোখের ফাঁদে কাজলের সূক্ষ্ম প্রলেপ দিয়েছে। দানার ভাবনা পিছনে রেখে শিল্পী এখন আসরে চলেছে। ক্লিনার কেবল পেটে বাঁচে, শিল্পী বাঁচে অধরায়। তার ধরা ছোঁয়া অনেক দূরে। যখন ভাববে এই মানুষ সেই মানুষ আছে, না, তাকে ডাক দেব না, সে যাক তার আপন ভাবে। আমিও চোখ ফিরিয়ে চাই বেলা শেষের মাঠে, যেখানে লাল মাটিতে লাল লেগেছে রাঙা আকাশের আলোয়, লাল লেগেছে ধান কাটা মাঠে মাঠে, কাছে দূরের গাছে গাছে, ভূমির উঁচুতে নিচুতে, ধাপে ধাপে ছায়া, যে ছায়ার রং ধূসর নয়, কালো নয়, লালের ওপর যেন বেগুনি ছাপ পড়েছে। গাছগুলো অনেক চেনা অচেনা, দুয়ে মিলে মাখামাখি ভাব। তার মধ্যে দেখো, তালপাতার ধারালো ধারে লাল কেমন সানানো, যেন অসি ঝকঝকায়। এমনকি ছোট ছোট ছেউটি বাবলার বনেও লালের আভা। শীতের এই রাঙা আকাশের আলো যখন এমনি মাখামাখি, তখন মনে হয় চোখে জল নেই, তবু যেন কোথায় একটা কাঁদন লেগেছে। এমনকি একটা দীর্ঘ নিঃশ্বাসও পড়তে চায় না, আর মন যেন চলে যেতে চায় কোন দূরে। রাঢ়ভূমির এই লাল বিকেল আজ নতুন দেখা না, প্রথম দেখেছি কয়েক বছর আগে। আজ চলেছি ছাতিমতলার ধ্যানের আসন লক্ষ্য করে। এখনও তার রংরূপ কিছুই জানা নেই, কিন্তু নানানভাবে একটা ধারণা হয়েছে। আর সেই যে প্রথম দেখা, তার রং রূপ সবই আলাদা। কেতাবিতে সেই যে বলে প্রথম দর্শনের প্রেম, সে দেখা সেই রকম। সে দেখার সঙ্গে রক্তে একটা তোলপাড়ের দোলদোলানো তরঙ্গ। রাড়ের সে রূপে ছিল এক মত্ত মাতনের ঝঞ্ঝা। সেখানেও লাল বিকেল দেখেছিলাম, কেবল রাঙা আকাশের আলোর লাল নয়, রক্ত নিয়ে হোলি খেলার লাল। ছাতিমতলার সঙ্গে যার কোথাও মিল নেই। সেখানে ধ্যানের মৌন গাম্ভীর্য ছিল না, ছিল নাচের ছন্দে
মানব নীলার অকপট শিশুর খেলা। সেখানে নরের কোলে নারী ছিল অনাবরণ ঐশ্বর্যে, আদিম খেলার মাতনে। রক্তে রমণে ধাঁধিয়ে যাওয়া চোখের কোলে হাত দিতে চেয়েছি, কিন্তু তাই কি কখনো হয়? রূপ দেখবে বলে বেরিয়েছিলে, সব কি তোমার মনের মতন হবে? যেমন রূপ তেমনি দেখা। সে যাত্রা এ পথে ছিল না। যে সাঁইথিয়া পেরিয়ে এলাম রাজধানী থেকে, সোজা সেই পথে যাত্রা ছিল। বোলপুর নামে এক স্টেশন তখন দেখেছিলাম, গভীর রাত্রের নিরিবিলিতে। তখন একবার ছাতিমতলার কথা মনে পড়েছিল, কিন্তু যাত্রা ছিল অন্যত্র। স্টেশনের শেষ ছিল যেখানে, সেখানে একটু আগে শোনা ফুলুট আর বেয়ালা বাজিয়ে লোচনবাবু ছিলেন টিকেটবাবু, সেই রামপুরহাটে। তখন আমার কাছে যতটুকু বোলপুর ততটুকুই রামপুরহাট। শেষ রাত্রের প্রায় অন্ধকারে গিয়ে নেমেছিলাম। স্টেশন তখন ঘুম জড়ানো, গাড়ির আওয়াজে একবার উঠে বসে আবার পাশ ফিরে শোবার মতন। এখন নাকি সেখানে অনেক আলো, অনেক ঝলক। তখন তত নয়। যাদের সঙ্গী ছিলাম সহযাত্রীরা রাজ পরিবারের লোক। এখন রাজা শুনলেই যদি চোগা চাপকান, অসি এইসব দেখো, তবে কিন্তু নাচা। আবার যিনি রাজপুরুষের বংশধর, তার গায়ে একখানি মোটা হাফ শার্ট, মোটা কাপড়, গায়ের কবজি ছাড়িয়ে নামেনি, হাতের কবজিতে একখানি যেমন তেমন ঘড়ি। মোটেই রাজরাজসিক কিছু নয়। পায়ে ফিতে বাঁধা ধাবরামুখো কালো জুতো। সারা রাত কচকচিয়ে পান চিবোনোর দাগ কেবল ঠোঁটে কষে, দাঁতের ছিল না, ছিটে ফোটা জামাতেও ছিল। তবে হ্যাঁ, চেহারার কথা যদি বলো, যাকে বলে চোখ ঝলসানো গোরা, সে রাজপুত্রের তাই ছিল। সে রঙের নাম গোরা না, আগুন বলা যায়। চোখের তারায় মাথার চুলে কালোর ঝিলিক কম, চোখের তারায় আসমানি নীল ঝলক, চুলের রং ছাপা। বুকে ছাতি মাপতে চাইলে দুহাতে বের পাওয়া দায় ছিল। পরিচয়ে রায় মশাই, পেশায় সেই লোচনবাবু। ইনিও একজন টিকেটবাবু ছিলেন রেলের অন্য সীমানার। তা বলে রাজপরিচয় মিথ্যা নয়। এবার সেই রাজ্যে যাত্রা, যার নাম মলুটি। ইনি সেই রাজ্যের রাজাদের 6 তরফের বড় তরফের বড় কর্তা, সঙ্গে গৃহিণী। দিনকাল থাকলে বড় তরফের বড় রানী বলতে হতো। তখন প্রবাসী রেল কলোনি নিবাসিনী, টিকিট কালেক্টরের গিন্নি, তাকে ঘিরে কয়েক জোড়া ছেলে মেয়ে, যাদের চোখে তখন শেষ রাতের ঘুম। রারে প্রথম যাত্রায় তারাই আমার সহযাত্রী। কার্তিকের শেষ রাত, একটু শীত শীত ভাব। সবাই মিলে স্টেশনের বাইরে এসে দাঁড়াতেই দেখেছিলাম দুটো কালো কুচকুচে মনুষ্য প্রাণী কোত্থেকে ছুটে এসে একেবারে রায়মশাইয়ের পায়ে পড়েছিল। রায়মশাইয়ের আগুন রাঙা মুখে রাঙা হাসি ফুটেছিল। খাঁটি মলুটির ভাষা জিজ্ঞাসা করেছিলেন, কে রে, সানা বটে? একজন জবাব দিয়েছিল, হয় গো কর্তা, উটি কে বটে, চিনতে লাগছি। তখন উটি জবাব দিয়েছিল, এই দেখ গ, বড় কর্তা আমাকে চিনতে লাগছে, আমি তো লারান। লারান অর্থাৎ নারায়ণ, সেই প্রথম উঁচু রাড়ের বুলি শোনা। শ্রবণ যত অবাক উৎকর্ণ, আমার চোখের ফাঁদ তত বড়। সানা নাম এর আগে কখনো শুনিনি। লারান তবু শোনা শোনা। দুজনেই তখন গিন্নিকে প্রণামে ব্যস্ত। রাজা তখন বলছিলেন, তুই আমাদিগের গদাইয়ের বেটা? লারান যেন এমন হাসির কথা কবু শোনেনি। খ্যাল খ্যাল করে হেসে বলেছিল, তবে না তো কি গা। সানা আর লারান তার মধ্যেই অপরিচিতকে দেখে নিচ্ছিল। ওদের চোখের রং যে কী ছিল বুঝতে পারিনি, হলদে মনে হয়েছিল। আর অমন কালো, ডগমগিয়ে বলতে পারবো না কালো, তা সে যতই কালো হোক, কালো হরিণ চোখ। এরকম তো দেখিনি। মনে হয়েছিল 2 হাত সরে গেলে সেই শেষ রাত্রে আঁধারে আর চোখ দেখতেই পাবো না। বড় কর্তা তখন বলেছিলেন, চিনতে লাগলে আর দোষ কি বল, বছরে একবার করে তো আসা, সব ভুলে যাচ্ছি আস্তে আস্তে। সানা বলে উঠেছিল, তা কেন হবেক নাই? কালে ভদ্রে আসা নেহাত কি যে, মা কালীর টানে তবু একটা বাঁধন। বড় কর্তা হেসে বলেছিলেন, তা যা বলেছিস। গাড়ি কখানা এনেছিস? সানাই জবাব দিয়েছিল, কেনে, 2খানা, চিঠিতে তাই লিখা ছিলেন যে। হ্যাঁ, ওই তাই জিজ্ঞাসা করছি। লারান ছেলে মানুষ, যুবা, সে বেশি কথা বলেনি, খালি হাসছিল। সানা আমাকে দেখিয়ে জিজ্ঞাসা করেছিল, ই বাবুটো কে, বড় কর্তা চিনতে লাগছি? বড় কর্তা বলেছিলেন, বেড়াতে এসেছে, আমাদিগের কালী পূজা দেখবে। আমি তখন রাজা প্রজার কথা শুনছিলাম। রাজা প্রজার এমন ভাব ভাষা আগে কখনো দেখা জানা ছিল না। এমনি 2-4 কথার পর সবাই গাছতলাতে গাড়ির কাছে গিয়েছিলাম। সে গাড়ির নাম গো শকট। বলদগুলো আলাদা বাঁধা ছিল। হারিকেন জ্বালিয়ে গাড়িতে